যুদ্ধবিমান বিধ্বস্তে দগ্ধদের চিকিৎসার খবর নিতে প্রধান উপদেষ্টার বার্ন ইনস্টিটিউট পরিদর্শন, চিকিৎসায় সহায়তার আশ্বাস। আগামী সপ্তাহের মধ্যে ঘোষণা হবে জাতীয় নির্বাচনের তারিখ, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিভিন্ন দলের নেতারা। মাননীয় প্রধান উপদেষ্টা পরিষ্কারভাবে আমাদেরকে জানান যে আগামী অল্প কয়েকদিনের ভেতরে, এবং উনি ইঙ্গিত দেন যে জুলাই সনদের সাথে নির্বাচন কবে হবে, প্রক্রিয়া কি হবে, এগুলোর পরিষ্কার অফিশিয়াল ব্রিফিং উনার তরফ থেকে আমাদের জন্য এবং জাতির জন্য পরিষ্কার করে জানানো হবে। রাতে নয়, দিনের বেলাতে হবে ভোট, ঘোষণা সিসির নির্বাচনের আগেই অবৈধ অস্ত্র উদ্ধার হবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভাড়া করা লোক দিয়ে দেশ চলতে পারে না, মন্তব্য মির্জা ফখরুলের। রাজনৈতিক অর্থনৈতিক পরিবর্তনে গণতন্ত্রে ফেরার তাগিদ। চাঁদাবাজির অভিযোগে গুলশানে 5 সমন্বয়ক আটক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের আহ্বায়ক সহ 3 জন বহিষ্কার। বর্ষাকালে মালচিং পদ্ধতিতে মরিচ চাষ করে সাফল্যের মুখ দেখেছেন মৌলভীবাজারের এক কৃষক, কয়েক মাসে আয় পুঁজির 3 গুণ। এবং এশিয়া কাপের সময়সূচি চূড়ান্ত, 8 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে টুর্নামেন্ট ফাইনাল 28 সেপ্টেম্বর। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ সকালে সাথে আছি আমি আফ্রোদিতি মোশাররফ পার্বণ। এবার বিস্তারিত। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার রাত 10:45টার দিকে তিনি বার্ন ইনস্টিটিউটে পৌঁছান। এর আগে প্রধান উপদেষ্টার বার্ন ইনস্টিটিউটে রোগীদের দেখতে যাওয়ার খবরে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়। প্রধান সেখানে পৌঁছার পর চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন। আহতদের চিকিৎসায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন প্রধান উপদেষ্টা। আজ খুলছে না মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। সোমবার পর্যন্ত ছুটি বাড়িয়েছে কর্তৃপক্ষ। এদিকে হতাহতদের প্রতি সহমর্মিতা জানাতে বিমান দুর্ঘটনার 6ষ্ঠ দিনেও ঘটনাস্থলে ছুটে আসেন অনেকে। আর এমন ঘটনা এড়াতে আগে থেকেই সরকারকে প্রস্তুতি রাখার আহ্বান জানান বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। মোহাম্মদ আলাউদ্দিনের প্রতিবেদন। বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের 6ষ্ঠ দিনেও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দেখা যায় শত শত মানুষের ভিড়। ঘটনাস্থল দেখতে ঢাকাসহ আশপাশের এলাকা থেকে এসেছেন অনেকে। তাদের কারো চোখে মুখে বিষণ্ণতার ছাপ, আবার কেউ নিহতদের স্মরণে আবেগপ্রবণ হয়ে পড়েন। সহমর্মিতা জানিয়ে তারা বলেন, এমন হৃদয় বিদারক ঘটনায় শোকাহত পুরো জাতি। বলার মতো কোনো ভাষা নেই। অতএব মর্মাহত অবস্থা দেখে খুব কষ্ট লাগতেছে। এখন তো তেমন কিছু দেখা যায় না, ফেসবুকেরটাই বেশি খারাপ লাগছে আর কি। তখন তো আগুন তো ধাও ধাও করে জ্বলছে। লোকজন আশেপাশে আসছে দেখার জন্য, একটু শোক প্রকাশ করার জন্য। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। যে কোনো দুর্ঘটনার পরই কর্তৃপক্ষের টনক নড়ে মন্তব্য করে তিনি বলেন, ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে আগে থেকেই সরকারকে প্রস্তুতি রাখতে হবে। অসহায়ভাবে নিজের জীবন দেওয়া ছাড়া জনগণের কিছু করার নাই, কিন্তু আমরা তো আগে ভাগে কিছু ব্যবস্থা নিতে পারি, নেওয়া উচিত। এই বিষয়গুলো আমাদের মনে হয় মাথায় রাখা উচিত, কোনো ঘটনা ঘটার আগে যাতে আমাদের ব্যবস্থাগুলো নেওয়া থাকে। এদিকে রোববার থেকে একাডেমিক কার্যক্রম শুরুর ঘোষণা থাকলেও তা পিছিয়েছে মাইলস্টোন কর্তৃপক্ষ। সোমবার পর্যন্ত বন্ধের ঘোষণা দিয়েছে তারা। শোকের ছায়ায় ঢেকে গেছে উত্তরা মাইলস্টোন কলেজ এলাকা। দুর্ঘটনার জায়গাটি পরিণত হয়েছে শোকস্মৃতির এক নীরব প্রতীক হিসেবে। জায়গাটি দেখতে প্রতিদিন ছুটে আসছে শত শত মানুষ। ঘটনাস্থলে দাঁড়িয়ে সবার চোখে একটি প্রশ্ন, এ কেমন নির্মমতা, এ কেমন মৃত্যু। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় অকালে ঝরে যায় নিষ্পাপ কিছু প্রাণ। সামনে রেখে গেছে বেশ কিছু প্রশ্ন। শাহজালাল বিমানবন্দরের রানওয়ে থেকে উড্ডয়নের কয়েক মিনিট পরে বিধ্বস্ত হয় F-7 যুদ্ধ বিমানটি। সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, কিভাবে ঘটল এত বড় দুর্ঘটনা,
সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। বিমান বাহিনীর ফুল ফ্লেজের যুদ্ধবিমান F7 BGI। এটি চীনের চেংদু J7 যুদ্ধবিমানের রপ্তানি সংস্করণ, যা শত্রুপক্ষকে ধাওয়া করা কিংবা যুদ্ধক্ষেত্রে ইন্টারসেপ্টর হিসেবে ব্যবহৃত হয়। 21 জুলাই ফাইটার প্রশিক্ষণের অংশ হিসেবে বিমান বাহিনী ঘাঁটি একে খন্দকার থেকে একক উড্ডয়ন করেন পাইলট তৌকির ইসলাম সাগর। ঢাকার আকাশে কয়েক মিনিট উড়ার পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয় F7 যুদ্ধবিমানটিতে। এ সময় পাইলট ঢাকা বিমানবন্দরে সর্বোচ্চ গতিতে ফিরে আসার চেষ্টা করলেও উচ্চতা হারিয়ে মাইলস্টোন কলেজে বিধ্বস্ত হয় বিমানটি। মর্মান্তিক এই দুর্ঘটনার পর পাইলটের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। তবে যুদ্ধবিমান পরিচালনার সকল ধাপ অতিক্রম করেই F7 জঙ্গি বিমানের ককপিটে বসেছিলেন বৈমানিক তৌকির ইসলাম সাগর। F7 ফ্লাই করার আগে ওকে আরও অন্তত দুটো বিমান ফ্লাই করে আসতে হয়েছে। এটা তার প্রথম সোলো ফ্লাইট F7 BGI বিমানে ছিল, কিন্তু তার মানে কিন্তু এই না যে সে জীবনে কখনো সোলো ফ্লাই করেনি। সে আগে যেগুলো ফ্লাই করেছে সেগুলোতে সে সোলো ক্লিয়ারেন্স নিয়েছে, সোলো ক্লিয়ারেন্স নিয়ে তারপরে সে ফ্লাই করতে এসেছে। F7 হচ্ছে একটা ফুল ফ্লেজেড ফাইটার, যেটা দিয়ে অপারেশন করা সম্ভব, ইন্টারসেপশন করা সম্ভব। একটা ফাইটার যা যা করার জন্য কেপেবল, F7 দিয়ে সব করা সম্ভব। যুদ্ধক্ষেত্রে সবচেয়ে মেধাবী ও চৌকসদের পাইলট হিসেবে প্রশিক্ষিত করা হয় বলে জানান সাবেক সেনা পাইলট ও প্রশিক্ষক অবসরপ্রাপ্ত কর্নেল সোহেল রানা। প্রত্যেকটা জায়গায় তাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে তাদেরকে চেক করা হয়, তাদের মানসিক স্বাস্থ্য, তাদের শারীরিক স্বাস্থ্য, তাদের অন্যান্য ডিসিপ্লিন এবং অ্যাটিটিউড সবকিছু প্রতি মুহূর্তে পর্যবেক্ষণ করা হয়। তাদের ডাক্তারি পরীক্ষা সবসময় করা হয়। বিমান দুর্ঘটনার আশঙ্কায় একজন ফাইটার বিমানের পাইলটের তাৎক্ষণিক করণীয় নির্ধারণে সর্বোচ্চ দক্ষতার সাথে প্রশিক্ষণ দেয়া হয়। আমাদের যে প্র্যাকটিস করি, এমার্জেন্সি প্র্যাকটিস, এই যে ফায়ার হলে কি হবে, কন্ট্রোল লস হলে কি হবে, ইজেকশন করতে গেলে কি করতে, এগুলা কিন্তু রিহার্সাল হয় সকালবেলা ফ্লাইং। প্রত্যেক দিন, একদিন না, প্রত্যেক দিন ইন্সট্রাক্টর স্টুডেন্টদেরকে প্রশ্ন করে, প্রত্যেকদিন প্রশ্ন করে। সাবেক পাইলট ও প্রশিক্ষকরা বলছেন পাইলটের অদক্ষতা নয়, বরং দুর্ঘটনায় পতিত হয়ে বিধ্বস্ত হয় F7 যুদ্ধবিমানটি। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। আগামী সপ্তাহে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় সভা শেষে এমনটাই জানালেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এছাড়া চলমান অস্থিতিশীলতার জন্য বিগত সরকারকে দায়ী করার কথাও জানান তারা। বৈঠকে সুষ্ঠুভাবে ভোট আয়োজনের সবার সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে শনিবার বিকেলে তার বাসভবন যমুনায় মত বিনিময় সভায় যোগ দেয় জাতীয় গণফ্রন্ট, এনপিপি, ইসলামী ঐক্যজোট সহ 14টি রাজনৈতিক দল। মত বিনিময় শেষে সংবাদ সম্মেলন করেন তারা। নেতারা জানান, আগামী সপ্তাহের নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা। আগামী কয়েকদিনের ভেতরে, মানে জুলাই সনদ কবে প্রকাশিত হবে তার আগে, আমি 5 থেকে 8 অগস্ট ধরে নিচ্ছি, এর ভেতরে নির্বাচনী তারিখ, প্রক্রিয়া সবকিছু মাননীয় প্রধান উপদেষ্টা জাতির সামনে উন্মোচন করবেন। আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় সীমা, তারিখ উনি ঘোষণা করবেন। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সব দলের সমর্থন চেয়েছেন বলে জানান তারা। এ সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান অনেকেই। আমরা বলেছি, যদি আপনার আইন শৃঙ্খলা বাহিনী বিশৃঙ্খলাকারীদেরকে কঠোর হস্তে দমন না করে, তাহলে পতিত স্বৈরাচার বিভিন্নভাবে বিভিন্ন অজুহাতে মাথাছাড়া দিয়ে উঠবে। যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সংস্কার ততটুকুই করুন যা একটি আপাতত সুষ্ঠু নির্বাচনের জন্য উপযোগী হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি দমন নিয়ন্ত্রণ করতে গিয়ে কোনোভাবেই যেন মানবাধিকার লঙ্ঘন না হয়, মানুষকে নির্যাতন করা না হয়। ইসলামী দলগুলোর নেতারা জানান, ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় চালু নিয়ে প্রতিবাদ জানালে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি প্রধান উপদেষ্টা। পশ্চিমা মডেলের মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য প্ল্যান, আমরা এই রকম সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ না করে, ডিসকাশন না করে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া অন্তর্বর্তী সরকারের জন্য মোটেই সমীচীন নয়। আমরা বলেছি, তিনি আমাদের কথা শ্রবণ করেছেন। এই সময় সরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে বৈষম্য করছে বলে অভিযোগও করেন নেতারা।
বিদেশের সাথে কোনো গুপ্ত চুক্তি, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, এগুলো আমাদেরকে উদ্বিগ্ন করছে, সেই পথে না যাওয়ার জন্য বলেছি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে জাতির কাছে ইসি প্রতিজ্ঞাবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বলেন, আগের মতো রাতে নয়, দিনের বেলাতেই ভোট হবে। আসন্ন নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধে ইসি কাজ করছে বলেও জানান তিনি। মাহবুব তামিমের প্রতিবেদন। শনিবার সকাল 10টায় খুলনায় নির্বাচন অফিস এবং প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। এর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে নিত্য নতুন চ্যালেঞ্জ আসছে জানিয়ে সিইসি বলেন, নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থা সম্পর্কে মানুষের আস্থা ফিরিয়ে আনা জরুরি। আমরা কোনো রাতের বেলায় কোনো কর্মকাণ্ড করতে চাই না, দিনের বেলায় সব কর্মকাণ্ড করে যাতে মানুষ এক স্বচ্ছতার সাথে যাতে কাজটা সমাধা করি। তাহলে হয় কি, মানুষ স্বচ্ছতা যদি এনশিওর করা যায় তো মানুষের কাছে এটা গ্রহণযোগ্য হয়। এটা একটা আমাদের চেষ্টা থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন নিয়ে ভুল তথ্য প্রচার করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এসব ভুল তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ। এত মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন এআই এর মাধ্যমে সার্কুলেট করে দিয়েছে, এটা অস্ত্রের চাইতেও মারাত্মক। যে সোশ্যাল মিডিয়াতে যে অপপ্রচার হচ্ছে, অপতথ্য এবং ভুল তথ্য দেওয়া হয়, এই ব্যাপারে আপনারা একটু দয়া করে আমাদেরকে সাহায্য করুন, আপনাদের সহায়তা চাই। এদিকে আসন্ন নির্বাচনের জন্য স্থানীয় পর্যবেক্ষকদের 10 আগস্টের মধ্যে আবেদন জমা দিতে বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা 2025 অনুসারে পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করতে পারবে বেসরকারি সংস্থাগুলো। মাহবুব তামিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। নির্বাচনের আগে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পুলিশের সঙ্গে কোনো রাজনৈতিক দলের বিভেদ থাকতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। শনিবার নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স পরিদর্শন শেষে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সহকর্মী বিল্লাল হোসেনের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাকদুরা মিতি। শনিবার নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। জুলাই গণ অভ্যুত্থানের ঘটনায় হওয়া গণহত্যা মামলার তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, নিরপরাধ ব্যক্তি যেন শাস্তি না পায় তার নিশ্চিত করতেই তদন্তে সময় লাগছে। সুষ্ঠু তদন্ত শেষে নির্ভরযোগ্য অভিযোগপত্র দেয়া হবে। নিরপরাধ ব্যক্তি যেন কোনো অবস্থায় শাস্তির আওতায় না আসে, এই জন্য আমাদের কিন্তু এটা আরো বেশিভাবে দেখতে হয়। অনেকে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অনেকে কিন্তু কিছু নিরীহ লোকের নাম দিয়ে দিছে, এই জন্য কিন্তু সময়টা বেশি লাগে। জাতীয় নির্বাচনের আগে জুলাই আগস্টে থানা থেকে লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করার কথাও জানান উপদেষ্টা। যেহেতু আমরা সব অস্ত্রগুলি এখনো উদ্ধার করতে পারি নাই, আমরা অস্ত্রগুলি উদ্ধার করার চেষ্টা করতেছি এবং আল্লাহ দিলে হয়তো ইলেকশনের আগে আরো অনেক অস্ত্র উদ্ধার হয়ে যাবে এবং ইলেকশনটা যেন আপনাদের সহযোগিতায়, জনগণের সহযোগিতায় ভালোভাবে হতে পারে, এই জন্য আমরা অবশ্যই চেষ্টা করব। পুলিশের সঙ্গে রাজনৈতিক দলের বিভেদ থাকতে পারে না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সব দলের সহযোগিতা পেলে নির্বাচন সহজ হবে। ওটা সত্যিটা প্রকাশ করে দেওয়া। মাকদুরা মিতি, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভাড়া করা লোক দিয়ে দেশ চলতে পারে না, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশের রাজনৈতিক অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন দরকার, তবে এজন্য গণতান্ত্রিক প্রক্রিয়া চলতে দিতে হবে। এ সময় পিআর পদ্ধতিতে আপত্তি জানিয়ে তিনি বলেন, নিম্নকক্ষে এ পদ্ধতিতে নির্বাচন চায় না বিএনপি। সাইফুল রিপনের প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে জুলাই বিপ্লব, প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জিয়া পরিষদ। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে এখন জগা খিচুড়ি অবস্থা চলছে, ভাড়া করা লোক দিয়ে দেশ চালানো সম্ভব নয়। কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? যায় না। আমাদের সাধারণ মানুষ তো বোঝেই না যা আনুপাতিক হারের নির্বাচনটা কি। জনগণ ভোট দেবে, যে দলটি সবচেয়ে বেশি ভোট পাবে তারা তাদের নমিনেশন দেবে পার্লামেন্টে যাওয়ার।
এতে করে আমাদের দেশের সাধারণ মানুষ যারা তাদের এলাকাতে একজন নেতা চায়, প্রতিনিধি চায়, তার কাজগুলো করার জন্য সে একজন নেতৃত্ব খোঁজে, সেটা কোনো মতেই সম্ভব হবে না। এর আগে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমানের লেখা গ্রন্থ প্রকাশ ও আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, সবকিছু রাতারাতি বদলে দেয়া সম্ভব নয়। বর্তমান যে রাষ্ট্র কাঠামো আছে এর গুণগত পরিবর্তন দরকার, কিন্তু এটা একদিনে রাতারাতি কোনো পক্ষে সম্ভব নয়। আপনার এটার একটা প্রক্রিয়া দরকার এবং সেই প্রক্রিয়াটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া। আপনাকে গণতন্ত্রকে চলতে দিতে হবে তার নিজস্ব গতিতে। এটাকে আমি এইভাবে ঠিক করব, এটাকে এইভাবে ঠিক করব, এটাতে গণতন্ত্র ঠিক হয় না। গণতন্ত্রকে জনগণকে তার অধিকার প্রয়োগ করতে দিতে হবে, তার ভোট দিয়ে সে প্রতিনিধি তৈরি করবে। এদিকে রাজধানীর আগারগাঁওয়ে ডায়ালগ অন পলিটিক্যাল ম্যানিফেস্টোতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের রাজনৈতিক অর্থনৈতিক সব ক্ষেত্রেই যত সংস্কার হয়েছে তা বিএনপির শাসনামলেই হয়েছে। শেখ হাসিনা পলায়ন করার পরে বাংলাদেশের জনগণের মনোজগতে যে বিশাল পরিবর্তন আসছে, সেই পরিবর্তন যারা ধারণ করতে পারবে না, যে রাজনৈতিক দল ধারণ করতে পারবে না, যে রাজনীতিবিদ ধারণ করতে পারবে না, তাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নাই। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ঘন্টার পর ঘন্টা আলোচনা চলছে সংস্কার কমিশনে, কিন্তু যেসব অগ্রাধিকার পাওয়ার দরকার তা তলিয়ে যাচ্ছে। আর জুলাই সনদ আগামী 31 জুলাইয়ের মধ্যে বাস্তবায়ন না হলে দেশের জনগণ ও শহীদ পরিবারকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি করবে। শনিবার বিকেলে চিন্ময়টির সম্মেলনে জুলাই শহীদ পরিবারের স্মরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। জুলাই শহীদদের স্মরণে এই স্মরণ সভা শনিবার বিকেলে রাজধানীর চিন্ময়টি সম্মেলনে জুলাই 24 শহীদ পরিবার সোসাইটির আয়োজনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় শহীদ পরিবারের সদস্যরা বলেন, তারা কোনো রাজনৈতিক দলের না, গণহত্যাকারীদের বিচার ও জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন করার দাবি জানান তারা। এই বাংলাদেশে আইন না, তার বিচার চাই আমরা। দেশের পাশে জনগণ আছে, কিন্তু রাজনৈতিক দলের পাশে শহীদ পরিবার নাই। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, বিচার করা হবে, তবে কোনো প্রশ্নবিদ্ধ বিচার হবে না। 4টি মামলার বিচার কার্যক্রম চলমান আছে, আমরা লাইভ দেখাচ্ছি, সবকিছু লাইভে দেখানো যাবে না। কেন দেখানো যাবে না সেটা এই জনসমক্ষে আপনাদেরকে বলা যাবে না। আপনাদেরকে আশ্বস্ত করছি, আগামী 3রা আগস্ট এবং 4ঠা আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষী তার জবানবন্দি আদালতে দেবেন। আর বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, 31 জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ঘোষণা না হলে শহীদ পরিবার আর জনগণের সিদ্ধান্ত নেবে তারা কি করবে। সরকার ঐকমত্য কমিশন গঠন করেছেন, সেখানে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা আলোচনা হচ্ছে, কিন্তু অগ্রাধিকার পড়ে আছে পিছনে, সেটা হচ্ছে না। আমরা সরকারকে বলবো, হয়তো সবগুলো বিচার করতে পারবেন না, কিন্তু যারা সরাসরি এই গণহত্যায় সম্পৃক্ত ছিল অন্তত কয়েকজনকে ফাঁসি দিতে হবে। বাংলাদেশের সকল শহীদ পরিবারের সাথে না বসে এই অন্তর্বর্তীকালীন সরকারের চেয়ার থেকে নিজেকে নামাতে পারবে না, এই দুঃসাহস তাদেরকে করতে দেওয়া হবে না। জনগণের সামনে 1 বছরের সংস্কার তুলে ধরার দাবি জানান বক্তারা। বিচার, জুলাই সনদ এবং মৌলিক সংস্কারের সাথে সংশ্লিষ্ট। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। 72-এর সংবিধান মুজিববাদী সংবিধান উল্লেখ করে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই সংবিধান বাতিল করে নতুন সংবিধান আনতে হবে। শনিবার দুপুরে মৌলভীবাজারে পথসভায় সংস্কার ছাড়া এনসিপি নির্বাচনে যাবে না বলেও ঘোষণা দেন নাহিদ ইসলাম। সহকর্মী সালেহ এলাহি কুটির রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা শনিবার মৌলভীবাজারে পৌঁছায়। পদযাত্রা শেষে দুপুরে শহরের বেরিরপাড় এলাকায় পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 72-এর সংবিধান মুজিববাদী সংবিধান, এই সংবিধান বাতিল করে নতুন সংবিধান আনতে হবে। আমাদের একটি নতুন সংবিধান প্রয়োজন, যেই সংবিধানে বাংলাদেশের মানুষের
মানবাধিকারের কথা লেখা থাকবে। ৭২-এর সংবিধান ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধকে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের আকাঙ্ক্ষাকে নষ্ট করে দিয়ে মুজিববাদী সংবিধান প্রতিষ্ঠা করার চক্রান্ত। প্রবাসীদের ঘামেই দেশের অর্থনীতি ঘুরছে মন্তব্য করে নাহিদ বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে বিচার ও সংস্কার ছাড়া এনসিপি কোনো নির্বাচন মানবে না বলেও ঘোষণা দেন তিনি। আমরা গণতন্ত্রের পক্ষে লড়াই করা শক্তি, আমরা ভোটাধিকারের জন্য লড়াই করা শক্তি, কিন্তু বিচার সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন হয়ে যাবে। এই নির্বাচনকে জনগণ গ্রহণ করবে না। চা বাগান ও পাহাড়ি সম্পদে দেশের উন্নয়ন হলেও মৌলভীবাজারবাসী বঞ্চিত উল্লেখ করে সমতা আনার প্রতিশ্রুতিও দেন নাহিদ ইসলাম। এনআরসি আইনের মাধ্যমে। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দখলদারদের টাকায় যেন রাজনীতিবিদরা পরিপুষ্ট না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আর পরিবেশ ধ্বংসকারীদের নির্বাচনে দলীয় মনোনয়ন দেয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত ম্যানিফেস্টো টকে এসব কথা বলেন তারা। সাদ আহমেদের রিপোর্ট। পানি, কৃষি ও খাদ্য নিরাপত্তা বিষয়ে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারের গুরুত্ব নিয়ে ম্যানিফেস্টো টক অনুষ্ঠানে রাজধানীর আগারগাঁওয়ে একই মঞ্চে বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নদী, বায়ু ও বন উদ্ধারে জাতীয় পর্যায়ে রাজনৈতিক ঐক্যে পৌঁছাতে হবে। রাজনৈতিক সদিচ্ছা না থাকলে কোনো অবস্থাতেই পরিবেশ বিপর্যয় ঠেকানো সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। পরিবর্তন যদি টেকসই করতে হয় রাজনীতিবিদদেরই ভূমিকা রাখতে হবে, সিটিজেন্স কে ভিজিলেন্ট হইতে হবে, তোমাকে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে, কিন্তু গিভ আপ করার কোনো সুযোগ নেই। আর বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা দখল দূষণে জড়িত থাকবে তাদেরকে মনোনয়ন দেবে না বিএনপি। বিএনপির আরেক নেতা আব্দুল আওয়াল মিন্টু বলেন, রাজনীতি এবং অর্থনীতি একে অপরের পরিপূরক। রাজনীতি ছাড়া অর্থনীতি পূর্ণতা পাবে না। যারা খাল দখল করছে, বিল দখল করছে, তাদেরকে অবশ্যই আমি একমত, এদেরকে নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে না। রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে, অর্থনীতি রাজনীতিকে পরিশীলিত করে। অতএব এই দুটোকে কোনোভাবেই আলাদা করা যাবে না। পরিবেশ সুরক্ষায় সবার আগে দুর্নীতি বন্ধ করে বাজেট বাস্তবায়ন করার কথা জানান এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ। আর জবাবদিহিতা নিশ্চিত হলে পরিবেশ সুরক্ষিত থাকবে বলে মনে করেন জামাত নেতা ইহসানুল মাহবুব জুবায়ের। আমি মনে করি যে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ পর্যায়ে দায়িত্বশীলতাই হচ্ছে, জবাবদিহিতার অনুভূতি হচ্ছে, দেশের প্রতি ভালোবাসা, দেশপ্রেমী আমাদেরকে বাঁচাতে পারবে কি। প্রতিটা সেক্টরে যে পরিমাণ ভাগাভাগি হয় এটা প্রতিরোধ না করতে পারলে পরিবেশের কথা বলেন, আর খাদ্য নিরাপত্তার কথা বলেন, কৃষি নিরাপত্তার কথা বলেন, একেবারে এগুলো ধোঁকাবাজি। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলা ও পরিবেশ রক্ষায় তরুণদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আমরা এখন কি ভূমিকা নিতে পারবো, আমাদের তরুণরা তাদের জীবনে কি ভূমিকা রাখতে পারবে, সেইটা গুরুতর একটা রাজনৈতিক প্রশ্ন। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। রাজধানীর গুলশানের সমন্বয়ক পরিচয়ে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে 5 জন হাতে নাতে গ্রেফতার হয়েছেন। সাংগঠনিক নীতিমালা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 নেতা ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের 2 নেতাকে নিজ নিজ সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে সংগঠন দুটি। তারেক মাহমুদ সুজনকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন এনআই নাহিদ। সিসিটিভি ফুটেজে দেখা যায় সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাড়ি এটি। গেল 17 জুলাই রাজধানীর গুলশানের 83 নম্বর রোডের এ বাড়ি থেকে চাঁদা নিচ্ছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু। সেদিন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শাম্মী আহমেদের স্বামীর কাছে 50 লাখ টাকা দাবি করে 10 লাখ টাকা আদায় করে তারা। পরে শনিবার রাতে ফের ওই বাড়িতে রিয়াদের নেতৃত্বে ওই 5 জন চাঁদার দ্বিতীয় কিস্তি ও স্বর্ণালংকার আদায় করতে গেলে সে সময় বাড়ির লোকজন পুলিশকে খবর দিলে রিয়াদ সহ 5 জনকে আটক করা হয়। ওই অস্ট্রেলিয়ান প্রবাসী, ওনার নাম আবু জাফর, উনি তখন আমাদেরকে সংবাদ দেন
যে সাহায্যের জন্য, তখন আমরা আমাদের একটি টিম সেখানে হাজির হয়ে ঘটনাস্থল থেকে হাতে নাতে পাঁচজনকে আটক করে। তার মধ্যে নেতৃত্ব দিয়েছিল আব্দুর রাজ্জাক রিয়াদ, সে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে, এবং বাকিরাও তার সহযোগী। আটক 5 জন হলেন আব্দুর রাজ্জাক রিয়াদ, সাদমান সাদাব, সাকাদাউন সিয়াম, ইব্রাহিম হোসেন ও আমিনুল ইসলাম। গ্রেপ্তার 5 জনকে বর্তমানে গুলশান থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। প্রপার একদম যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে তাদের বিরুদ্ধে। ওই প্রবাসী, অস্ট্রেলিয়ান প্রবাসী, তিনি বাদী একটি অভিযোগ দাখিল করছে। আমরা কিছুক্ষণের মধ্যে এটা মামলা রুজু করব। গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য সাকাদাউন সিয়াম ও সাদাবকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে সংগঠনটি। এদিকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য আব্দুর রাজ্জাক বিন সোলাইমানকে বহিষ্কার করেছে সংগঠনটি। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। বর্ষাকাল সাধারণত মরিচ চাষের উপযুক্ত সময় নয়, কিন্তু মৌলভীবাজারে জুড়ি উপজেলায় মালচিং পদ্ধতিতে মরিচ চাষ করে সাফল্যের মুখ দেখেছেন কৃষক আব্দুল মতিন। স্বল্প ব্যয়ে চাষ করে ইতিমধ্যেই তুলেছেন পুঁজির 3 গুণ। সহকর্মী সালেহ এলাহি কুটির পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন মাকদুরা মিতি। যেখানে বর্ষাকালের ভেজা জমিতে চাষে দ্বিধায় থাকেন অনেকেই, সেখানেই মালচিং পদ্ধতি ব্যবহার করে সফলতার গল্প লিখছেন মৌলভীবাজারের জুড়ি উপজেলার জায়ফরনগরের কৃষক আব্দুল মতিন। 1.5 বিঘা জমিতে 80,000 টাকা খরচ করে 3 ধাপে উৎপাদন করেছেন 800 কেজি মরিচ, বিক্রি করেছেন 1,70,000 টাকায়। হাইব্রিড বিজলি 2022 জাতের মরিচে মাত্র 2 মাসেই গাছে ফল ধরেছে। এই মুহূর্তে মরিচের মৌসুম না হয় বাজারে চাহিদাও বেশি, দামও ভালো। আগামী 4 থেকে 5 মাস পর্যন্ত মরিচ বিক্রি করতে পারবেন বলে আশাবাদী এই পরিশ্রমী কৃষক। সবাই শীতকালে মরিচ চাষ করে, আমি গ্রীষ্মকালে মালচিং দিয়ে মরিচ চাষ করেছি। 1.5 বিঘাতে আমার খরচ হয়েছে এই পর্যন্ত প্রায় 80,000 টাকার মতন, আর এখন পর্যন্ত আমি 800 কেজি মতন মরিচ বিক্রি করেছি। প্রতিটি গাছ থেকে পাওয়া যাচ্ছে 1 থেকে 2 কেজি মরিচ। মাঠে মরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি 200 থেকে 220 টাকা। এখন থেকে আরো আপনার 4 মাস মরিচ পারতে পারবো আমরা 250-300 কেজি করে। মরিচ চাষ করিয়া মতিন ভাই খুব লাভবান হয়েছে। আগামী দিন ইনশাআল্লাহ আমিও চাষ করতাম। মালচিং পদ্ধতিতে বর্ষাকালে মরিচ চাষ এলাকায় সাড়া ফেলেছে। বর্ষাকালে আমাদের এখানে মরিচ চাষ একটু কমই হয়, কিন্তু উনার সফলতা দেখে আমিও চাই যে আমার বাড়ির আঙিনে আমি একটু মরিচ চাষ করতে ইচ্ছুক। আমার মালচিং পদ্ধতিতে বর্ষাকালে মরিচ চাষে কৃষকদের সহযোগিতা করা হচ্ছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। জুড়ি উপজেলায় অসময়ে মরিচ চাষ হচ্ছে এবং আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি এবং সহযোগিতা করছি। আমাদের এই কৃষককে দেখে অন্য কৃষকরা ভবিষ্যতে উদ্বুদ্ধ হবে। প্রযুক্তি ও পরিকল্পনার সঠিক প্রয়োগ হলে মরিচের মতো মৌসুম বহির্ভূত ফসলও হতে পারে লাভজনক। মৌলভীবাজারের এই কৃষক তা প্রমাণ করেছেন। মাকদুরা মিতি, নিউজ ডেস্ক, দেশ টিভি।